আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির আরো একটি নতুন ক্লাস তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শুভ, শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমিও চাই তুমি আমার মতো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, এই স্বপ্নের ক্যাম্পাসে পড়াশোনা করতে পারো। তো সেই সুবাদে তোমাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছি, কিভাবে পরীক্ষার প্রশ্ন সলভ করতে হবে, কিভাবে পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে এবং কিভাবে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। সব বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত লাইভ ক্লাসগুলো দিচ্ছি এবং বলে দিচ্ছি প্রত্যেকটা লাইভ ক্লাস আমরা এটা এনশিওর করছি যে চবিতে পরীক্ষা দিতে হলে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমাকে এই টপিকগুলো পড়তে হবে, এই টপিকগুলোতে পরীক্ষা প্রশ্ন আসে। প্রতিবার তোমাদের জাস্ট আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এই টপিকগুলো পড়বা, ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষা প্রশ্নগুলো আসবে। তো তোমরা সবাই আমার সাথে একটু যুক্ত হয়ে যাবা। আজকে ক্লাসটা আমরা সুন্দর মতো শুরু করবো ভাইয়ারা। হ্যাঁ, আমার সাথে ইতিমধ্যে আমার সাথে মাইমুনা চলে আসছো, ফাহিমা পপি চলে আসছো। হ্যাঁ, সবাই একটু দ্রুত চলে আসো। আমরা আজকের ক্লাস থেকে একটা নাম্বার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাস থেকে 1 নাম্বার নিশ্চিত করব। তো তোমরা যারা যারা যুক্ত হয়েছে আমরা তার সাথে 100 শিক্ষার্থী যখন আসবে তখন আমরা ক্লাসটা শুরু করে দেবো। জাস্ট তোমরা একটু শেয়ার দাও, একটা মেনশন বন্ধুকে দিয়ে দাও যাতে তোমার বন্ধু এসে ক্লাসটা করতে পারে ভাই। হ্যাঁ, ওকে, একটু জাস্ট শেয়ার দিয়ে দাও, ভাইকে একটু জানাই দাও, যারা যারা শেয়ার দিয়েছো একটু জানাই দাও। আমরা সবাই মিলে আজকে ক্লাসটা করবো ভাইয়ারা। হ্যাঁ, একটু জাস্ট শেয়ার দিয়ে দাও, আমরা সবাই মিলে আজকের এই যে সুন্দর ক্লাসটা তোমাদের সাথে উপভোগ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু জাস্ট দ্রুত চলে আসো, আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করে দেবো ভাইয়া। হ্যাঁ, ওকে, সবাই চলে আসছো। তাহলে আমি তোমাকে জাস্ট একটু বলে দেই, যে ভাইয়া আজকে যে টপিকটা বলবো সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধান করবো। অর্থাৎ চবিতে বাংলাতে কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসে বা এবার কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো তোমার সাথে অ্যানালাইসিস করবো। তোমরা জাস্ট একটু বন্ধুকে মেনশন দাও। আমরা এই আসার সবাই যখন আসবে সবাই আমরা একসাথে শুরু করবো ক্লাসটা ভাইয়া, একটু দ্রুত। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গিয়েছ। সবাই মিলে আমি তোমাকে এটা দেখানোর চেষ্টা করবো যে আজকের টপিক থেকে চবিতে যে বিগত বছর প্রশ্ন রিপিট করে। আমি প্রায় বলি যখন আমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করি তখন আমার কাছে মনে হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এরকম রিপিটেড কোশ্চেন কোনো বিশ্ববিদ্যালয় করে কিনা আমার জানা নাই, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক প্রশ্ন রিপিট করে। হ্যাঁ, অনেক প্রশ্ন রিপিট করে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি সবাই চলে আসছো। হ্যাঁ, আমার স্যার চলে আসছে, আমার মুমিন বিশ্বাস স্যার, আমার শিক্ষক, উনিও চলে আসছেন। স্যারকে স্বাগত জানাই আমাদের ক্লাসে। স্যার চলে আসছেন আমাদের সাথে। ওকে, যাদের বদৌলতে আছে আমি আমাদের মতো অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার এইভাবেই বিশ্ববিদ্যালয় কারিগর গড়ে উঠাবেন এবং পরবর্তী প্রজন্মের একটা দিক নির্দেশনা দিবেন। স্যারের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করছি। হ্যাঁ, আমরা আমাদের ক্লাস শুরু করছি। ওকে, দেখো এই আজকে টপিকটা বড় বাংলা বিগত বছরের প্রশ্ন। বাংলা বিগত বছরের প্রশ্নগুলো তোমাদের সলভ করাবো। তো আজকে প্রথম ধারাবাহিক আমরা ক্লাসটা যেটা আছে সেভাবে শুরু করি। মাথা মোটা প্রথম প্রশ্ন দিয়ে একটা ভেজাল শুরু করি, সেটা হচ্ছে মাথা মোটা। খেয়াল করো, মাথা মোটা আমরা কাকে বলি? যাদের জ্ঞান বুদ্ধি কম, তাই না? যাদের জ্ঞান বুদ্ধি কম তাদেরকে আমরা কি বলি? মাথা মোটা বলি। তারপর তো জ্ঞান বুদ্ধি কম, মনে করি একটা ভুল কাজ করে ফেলছে, তো আমরা বন্ধু বান্ধব মিলি। যেমন আমাদের ক্লাসে আমরা যখন ইউনিভার্সিটিতে ক্লাস করি, ওই ক্লাসের সময় দেখা যায় যে কোনো একটা শিক্ষার্থী বা কোনো একটা বন্ধু, কোনো একটা তোমার ক্লাসমেট যখন ভুল করে বসে, বা যেটা ভুল করার কথা না ভুল করে বসে, তখন আমরা কি বলি? মাথা মোটা। বা যেটা হওয়ার কথা না, একটা ইউনিভার্সিটি শিক্ষার্থীতে করার কথা না, যখন করে ফেলে তখন আমরা সেটাকে বলি মাথা মোটা। তার মানে কি? মাথা মোটা বলতে যেটাকে বুঝাই, হ্যাঁ, মাথা মোটা বলতে আমরা যেটাকে বুঝি। ওকে, মাথা মোটা বলতে আমরা যেটাকে বুঝি সেটা কি একটু বলো, কমেন্টে জানাও একটু। হ্যাঁ, অনেকে বলেছে মাথা মোটা। হ্যাঁ, মাথা মোটা বলতে সূক্ষ্ম বুদ্ধি, বা মাথা মোটা বলতে সূক্ষ্ম বুদ্ধি কেন হবে? বুদ্ধি তো হবে না, বুদ্ধি কেন হবে? বুদ্ধি হবে না। বুদ্ধি হবে না, তাহলে কি হবে? এটা হবে স্থূল বুদ্ধি, চিন্তা বুদ্ধি না দুর্বুদ্ধি। হ্যাঁ, ওকে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, অনেকেই আমি যেমন আমার শিক্ষকের প্রশংসা করলাম, শিক্ষক আমাকে এই জায়গায় নিয়ে এসে সহায়তা করছে বা সাহায্য করছে, সহযোগিতা করছে। ঠিক ওরকমই আমিও তোমাকে বিশ্ববিদ্যালয়ে আনায় জাস্ট ওই স্যারের অবদান রাখতে চাই। আমিও স্যারের মতো, অনেকে একজন কমেন্ট করে বলছো যে আমি ওইরকম হতে চাই। ইনশাআল্লাহ দোয়া করি যাতে আমি গর্ব করতে পারি যে আমার শিক্ষার্থী ওখানে পড়াশোনা করে। ঠিক আছে, ওকে। তাহলে মাথা মোটা বলতে আমরা কি বুঝি? সবাই বলছে এই ডি নাম্বারটা। একজন বলছে সূক্ষ্ম বুদ্ধি, একজন বলছে স্থূল বুদ্ধি। হ্যাঁ,
মাথা মোটা বলতে আমরা যেটা বুঝি, মাথা মোটা বলতে আমরা যেটা বুঝতেছি সেটা কি ভাই, সেটা হচ্ছে স্থূল বুদ্ধি বলতে। আচ্ছা উত্তরটা আমরা পরে দেখবো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্থূল বুদ্ধি। কি ভাই, স্থূল বুদ্ধি। ওকে ঠিক আছে, জান্নাত বলছো দুই নাম্বারটা, একদম বলছো দুর্বুদ্ধি। একদম বলছো দুর্বুদ্ধি মানে খারাপ বুদ্ধি ভাই, দুর্বুদ্ধি মানে খারাপ বুদ্ধি, খারাপ। মাথা মোটা মানে খারাপ বুদ্ধি না, মাথা মোটা মানে হচ্ছে স্থূল বুদ্ধি। কি বুদ্ধি, স্থূল বুদ্ধি। যার বুদ্ধি শুদ্ধি একটু কম, বুদ্ধি শুদ্ধি যাদের একটু কম তাদেরকে আমরা বলি স্থূল বুদ্ধি। ঠিক আছে, তোমরা জাস্ট একটু কষ্ট করে 100 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত করো, জাস্ট 100 শিক্ষার্থী, আর মাত্র 10 জন দরকার, আর মাত্র 10 জন দরকার। 10 জন যখন আমার সাথে শুরু, হ্যাঁ আর মাত্র 10 জন দরকার ভাইয়া। ওকে যেদিন চলে আসছো আমারটা হয়েছে। ওকে তাহলে আমার পাইছে কি স্থূল বুদ্ধি। পরবর্তী প্রশ্ন আসি, মাসে বেশি একবারে বেসিক কোশ্চেন। ছবিতে বিগত বছর কিরকম প্রশ্নগুলো আসে বা কিরকম প্রশ্নগুলো হয় সেগুলো তোমাকে দেখাবো। আজকের বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াটা অনেক সুন্দর, আজকের বিশ্ববিদ্যালয়ে বৃষ্টি হয়েছে, অনেক শিক্ষার্থী দেখলাম আমার বৃষ্টিতে ফটোগ্রাফি করতেছে। মাঝে মধ্যে আমি যখন শর্ট ট্রেনে গেলাম তখন দেখলাম যে অনেকে ফটোগ্রাফি করতেছে, অনেকে বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি করতে আসছে। তোমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে, বহিঙ্গেরা বা বহিরাগতরা আসতেছে, তারাও বিশ্ববিদ্যালয় উপভোগ করতে পারে। তুমি কবে আসবা সেটা চিন্তা করবে, তুমি কতটুকু পড়াশোনা করতেছো। ঠিক আছে, ওকে তাহলে মাসেই পেশি গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে, হ্যাঁ অনেকে বলছে পূর্বাশা, পরিচয় করলো নাকি ভারতবর্ষ। একটু চিন্তা করো ভাই, একটু তোমাকে আমি বুঝাই যে দেখো প্রতি বছর দেখবা সবচেয়ে বেশি কোশ্চেন হয় এই মাসে পেশি আর অপরিচিতা। কি ভাইয়া, অপরিচিতা এই গল্পটা, মাসে পেশি এই গল্পটা, পাশাপাশি আমার পথ। কি ভাইয়া, আমার পথ। তাহলে আমার পথ, মাসি পিসি এবং হচ্ছে অপরিচিতা, এই তিনটা পার্ট আমি আবার বলতেছি ভাইয়া, এই তিনটা পার্ট অপরিচিতা, মাসি পিসি এবং হচ্ছে আমার পথ, এই তিনটা গদ্য থেকে প্রত্যেকটা বছর, প্রতি বছর এভরি ইয়ার, প্রতি বছর প্রশ্ন করা হয় ভাই। বলছি প্রতি বছর প্রশ্ন করা হয়। আগামীতে 100% আসবে, আগামীতে 100% শিওর, আগামীতে 100% শিওর যে অপরিচিত থেকে প্রশ্ন আসবে, পাশাপাশি আমার পথ থেকে প্রশ্ন আসবে। কারণ এই গল্পের লেখা হচ্ছে রবি ঠাকুর, এই গল্পটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার মানে আমাদের অবদান অবশ্যই আছে, এই গল্প দুটো থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। তো এই গল্পের আগাগোড়া মানে A to Z কে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ যা আসা একটু ইন টোটাল পড়বা, এবং উপন্যাস, কাব্য, গ্রন্থ, প্রবন্ধ যা সব পড়বা। পাশাপাশি অপরিচিত গল্পের যিনি লেখক তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর আগাগোড়া যা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করছেন, রবীন্দ্রনাথের পরিবারের সদস্য কজন, রবীন্দ্রনাথের কয়টা বিয়ে করেছে, প্রথম বই স্ত্রীর নাম কি, রবীন্দ্রনাথ কততম সন্তান, 14তম সন্তান, এই যে ডিটেলস গুলো, অর্থাৎ রবীন্দ্রনাথের আশেপাশে যা কিছু আছে, রবীন্দ্রনাথের পরিবারের যা কিছু আছে সবগুলো পড়ে ফেলবা। দেখবা আমি 100% বলে দিচ্ছি ভাই, আমি 100% বলছি। এরকম সাহস নিয়ে কেউ বলতে পারবে না, এরকম সাহস নিয়ে অনলাইনে এসে কেউ বলতে পারবে না যে ভাই 100% পরীক্ষা প্রশ্ন আসবে কোন টপিক থেকে। ভাই বলছি অপরিচিতা আর হচ্ছে আমার পথ, এই দুইটা গল্প থেকে। তুমি এসএস দিয়ে রাখো ভাইয়া, সাহস করে বলতেছি, এসএস দিয়ে রাখো ভাই। বলছি 100% আসবে কোন গল্প থেকে, আমার পথ আর অপরিচিত গল্প থেকে 100% তুমি একটা প্রশ্ন পাবা, 100% বলে দিচ্ছি ভাই। ওকে ঠিক আছে ভাই, তাহলে আমরা পাইছি। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে ডি নাম্বারটা ভাই। এটা হচ্ছে পূর্বাশা পত্রিকা। কি পত্রিকায়, পূর্বাশা পত্রিকা। একটু ব্যাখ্যা দেখি আমরা, ব্যাখ্যাটা দেখো। গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকা। কি পত্রিকায়, কলকাতার পূর্বাশা পত্রিকায় 1900, এটা লাগবে না, সংখ্যা সাল লাগবে না, এটা লাগবে 1946 সালে। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। বর্তমান পাঠ্য গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর 5ম খণ্ড থেকে। অর্থাৎ এই যে পরীক্ষা এটা আইডও আসতে পারে, ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী থেকে মনে হচ্ছে এই 5ম খণ্ড থেকে এটা প্রকাশিত হয়েছে। এই গল্পের উপজীব্য বিষয় বা এই গল্পের মূল বিষয়টা কি, জীবনের অস্তিত্বের সংকট। অর্থাৎ জীবনের অস্তিত্ব সংকট বলতে এখানে বোঝানো হয়েছে যে এমন একটা জিনিস, এমন একটা পাঠ, মনে করো মানুষ টিকে থাকার লড়াই। এই যে মনে করো বিশ্ববিদ্যালয়ের সাথে একটা উদাহরণ তুলনা করি, আমি বিশ্ববিদ্যালয়ের সাথে একটা তুলনা করাই যে তোমাকে, মনে করো বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী একটা আসন, কয়টা আসন, একটা আসনের জন্য 45 জন শিক্ষার্থী লড়াই করবে। তার মানে এই এক আসনের পিছনে লড়াই করার জন্য, এই একটা আসনের পিছনে বা একটা সিটকে ধরে রাখার জন্য যে সংকট, এই সংকটটাকেই জাস্ট আমরা তুলে ধরছে এই তোমার হচ্ছে জীবনের অস্তিত্বের সংকট এই মাসি বেশি গল্পের মধ্যে। তার মানে মানুষকে টিকে থাকার জন্য, অর্থাৎ একটা মানুষ তার সম্মান আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবে বা টিকে থাকবে, এই জন্য যে সংগ্রাম করতে হয় বা প্রতিযোগিতা করতে হয়, এটাকেই আমরা জাস্ট মাসি বেশি গল্পটা বললে বুঝতে পারি। ওকে ভাইয়া, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা পাইছি ভাইয়া, এটা সালটা দেখে পরে আসি।
পরে দেখো ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এই বড় লজ্জার কথা কার উক্তি। তার মানে দেখো আমি আমাদের পেজ বেচ অর্থাৎ সিউ ড্রিম বেচ, কি বেচ? সিউ ড্রিম বেচ। এই সিউ ড্রিম বেচের শিক্ষার্থীরা তারা জানে আমি বলে দিছি একটা প্রথম ক্লাসের মধ্যে, একবার প্রথম ক্লাসে সিউ ড্রিম বেচের একবার প্রথম ক্লাসে বলে দিছি যে যারা পরীক্ষা দিবা, যারা 1 থেকে অর্থাৎ আজ থেকে শুরু করে ওই দিন থেকে শুরু করে যারা ভর্তি পরীক্ষার আগের রাত পর্যন্ত টিকে থাকতে পারবা তারা টপ 100। কত ভাইয়া? নট চান্স, আমি আবার বলছি নট চান্স, টপ 100। যারা বলতে পারবে যে আমি আজ থেকে শুরু করে ভর্তি পরীক্ষার আগের রাত পর্যন্ত কন্টিনিউয়াসলি পড়াশোনা করব দৈনিক 8 ঘন্টা প্লাস, তাহলে বলে দিচ্ছি সে শুধু চান্স না, সে টপ পজিশন করতে পারবে। এবং এটাও বলে দিচ্ছি যে বাংলা থেকে যে বি ইউনিটের যে 30 নাম্বার, হ্যাঁ ডি ইউনিটের 30 নাম্বার, এই 30 নাম্বারের মধ্যে প্রতিবার ব্রিটিশ শাসন অর্থাৎ সিরাজউদ্দৌলা এবং হচ্ছে লাল সালু উপন্যাস থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তাহলে তোমাকে আমি 4টা টপিক বলে দিচ্ছি, 4টা টপিক, একটা হচ্ছে অবর্চিতা, একটা হচ্ছে আমার পথ, একটা হচ্ছে লাল সালু, একটা হচ্ছে সিরাজউদ্দৌলা। এই 4টা টপিক থেকে 100%, কত? 100% 4টা প্রশ্ন পাবা। কয়টা? 4টা। তার মানে কি বললাম? আমার পথ, অপরিচিতা, মাসি বেশি থাকতে পারে, পাশাপাশি লাল সালু আর হচ্ছে তোমার হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকটা। এইগুলো নাটক থেকে তুমি পরীক্ষায় প্রশ্ন পাবা। শুভ ভাই বলছে যে 100% আসবে। আমি আবার বলছি যে 100% পরীক্ষায় প্রশ্ন আসবে কোত্থেকে? লাল সালু উপন্যাস, সিরাজউদ্দৌলা নাটক, আমার পথ, তারপর হচ্ছে কি অপরিচিত গল্প এবং হচ্ছে মাসে বেশি থেকে আসতেও পারে। হ্যাঁ, যেহেতু গত বছর আসছে। ওকে ভাইয়া, সাহস নিয়ে বলে দিছি, সাহস নিয়ে বলছি, তুমি পড়ে ফেলো ভাইয়া। ওকে, তাহলে আমরা আসি, এটা উত্তর কি হবে? এটা উত্তর হচ্ছে উমিচাঁদ। একদম বলছে উমিচাঁদ। হ্যাঁ, উত্তর হচ্ছে উমিচাঁদ। কি ভাইয়া? উমিচাঁদ। তাহলে আমরা পেয়ে গেছি উত্তর উমিচাঁদ। তাহলে দেখে রাখবা। তাহলে এই যে দেখবা উক্তি, তাহলে পরীক্ষার আগে কি করবা? তুমি লাল সালু উপন্যাসটা পড়বা, পাশাপাশি সিরাজউদ্দৌলা নাটকটা পড়বা। কার উক্তি কি এবং কোন গল্প কোন পাঠে বলা হয়েছে, হ্যাঁ কার স্ত্রীর নাম কি, কার বোন নাম কি, ঘটনা কোথায় কোথায় শুরু হয়েছে, এই সব দিকগুলো তুমি পড়ে ফেলা সুন্দর মতো। এবার লাইন টু লাইন ধরে ধরে পড়বা যাতে করে তোমাকে আটকাতে না পারে। তার মানে দেখো এখানে উক্তি থেকে প্রশ্ন আসে, কে কোন কথা বলছে, কে কাকে বলছে, এই কথাটা কাকে বলা হয়েছে বা এই উক্তিটা কে বলছে, এই টাইপের প্রশ্নগুলো আসে। তাহলে তার মানে তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি কি করবা? উক্তিগুলো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে ভাইয়া? ওকে ঠিক আছে ভাই, তাহলে আমরা উমিচাঁদ পাইছি। তাহলে পরবর্তী প্রশ্ন আসি। রেইনকোট গল্পটিতে কলেজের জন্য কয়টি লোহার আলমারি কেনা হয়েছিল? তার মানে আলমারিগুলো হচ্ছে কিসের? আলমারিগুলো হচ্ছে লোহার। কি ভাইয়া? আলমারিগুলো হচ্ছে লোহার। আলমারিগুলো কি? আলমারিগুলো হচ্ছে লোহার। তাহলে এর মনে রাখবা, আলমারিগুলো হচ্ছে লোহার, এটা মনে রাখবা। আলমারিগুলো হচ্ছে কি? আলমারিগুলো হচ্ছে লোহার। ওকে, হ্যাঁ আমাদের উক্তিগুলো আসবে যখন তুমি তোমার জায়গায় চলে আসতে পারবে। আমাদের উক্তিগুলো আসবে যখন তুমি তোমার জায়গায় চলে আসবে। প্রশ্ন করা হয়েছে এটা, আমাকে আগে উত্তরটা দাও। তোমরা আগে উত্তরটা দাও ভাই। এখানে উত্তরটা কি হবে? হ্যাঁ, উত্তরটা কি? 10টি। তাহলে রেইনকোট গল্পটিতে কলেজের জন্য কয়টি আলমারি, লোহার আলমারি কিনা হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে 10টি। কয়টা ভাইয়া? 10টা। এখন প্রশ্ন আসি পরীক্ষা আসতে পারে জিওগ্রাফি। কি ভাইয়া? জিওগ্রাফি। এই জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য তোমার হচ্ছে কয়টি আলমারি কিনা হয়েছিল? বলো, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য কয়টি আলমারি কিনা হয়েছিল? জিওগ্রাফি বলো একটু। জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য কয়টা আলমারি কিনা হয়েছিল? হ্যাঁ, যারা লাইভে যুক্ত তারা একটু বলো যে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, খালি ড্রিম বেচের কথা বলে, সিউ ড্রিম বেচের কথা বলে। কারণ ভাইয়া এখন আমি একটু সত্য কথা বলি ভাইয়া, কারণ হচ্ছে এখন এটা বাস্তব মানতে হবে। এখন আমাদের চলতে হবে ভাইয়া। আমাদের সিস্টেম হচ্ছে আমাদের কন্টিনিউয়াস চালা দিতে হবে। এখন যে বেচ রানিং আছে, এখন তোমাদের বেচে আর কোনো ভর্তি হয় না বা কোনো বেচে অ্যাড করাচ্ছি না। গোল্ডেন যে বেচটা এখন যা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে কি? সিউ ড্রিম বেচ। এখন আমাকে সিউ ড্রিম বেচে কথা বলতে হয়। এখন সবচেয়ে সেরা দুইটা বেচে শিক্ষার্থী বান্ধব, শিক্ষক বান্ধব এবং হচ্ছে দুইটা বেচ থেকেই টপ পজিশনে আসবে শিক্ষার্থী। এরকম শিক্ষার্থী দুইটা বেচের মধ্যে আছে। আশাবাদী, সুন্দর মতো একটা পোস্ট করবো যে এই দুইটা বেচ থেকে শিক্ষার্থীরা বের হয়েছে, এরা হচ্ছে পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহারাদার। অর্থাৎ আগামী 5 বছর জন্য বা আগামী 6 বছর বা আগামী 4 বছর জন্য এরাই হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহারাদার, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেখে শুনে রাখবে, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে তোমার হচ্ছে মান উন্নত করবে, তোমার হচ্ছে যেই ডিক্রেশন চলে গেছে এটাকে উন্নত করবে এই বেচের শিক্ষার্থীরা। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, তাহলে আমি 10টা পাইছি। আমাকে বলো জিওগ্রাফি যেটা আছে, এই জিওগ্রাফি, হ্যাঁ এই জিওগ্রাফি কয়টা ভাইয়া? 2টা। এই জিওগ্রাফি হচ্ছে কয়টা ভাইয়া? 2টা। কয়টা ভাইয়া? হ্যাঁ
হ্যাঁ দুইটাই আমার ইমোশন, অর্থাৎ সিউ ড্রিম বেজ এবং সিউ গোল্ডেন বেজ দুইটাই আমার হচ্ছে ইমোশন। দুইটা কি আমি আমার চোখে বা আমাদের চোখে সমানভাবে দেখি। দুইটা বেজ থেকে দেখবা বারুদ বের হবে। যেমন তোমার হচ্ছে গ্যাস তোমার হচ্ছে গ্যাস যখন চুল চাষ করে জ্বলে ওঠে ঠাস করে আগুন বের হয়, দেখবে এই দুইটা বেজ থেকে আগুন বের হবে, আগুন। ওকে ভাইয়া, তাহলে আমি আসি, তাহলে আসছি দুইটা পাইছি। এটা কয়টা ভাইয়া? দুইটা, প্রত্যেকটার জন্য দুইটা করে বাইরে হয়েছে, তিনটা। এই যে বলছি তিনটা, উত্তর হবে দুইটা ভাইয়া। ওকে, পরে আসি। দেখো আসমার ভাই, এই যে আসমার ভাই মিন্টু, আসমার ভাইয়ের নাম কি? আসমার ভাই মিন্টু। আমাকে বলো তো আসমাকে, আসমা হচ্ছে নুরুল হুদার স্ত্রী। ওকে, নুরুল হুদাকে এক্সট্রা তদন্ত থাকতে হয় কিসের জন্য? মিন্টুর জন্য। মগবাজারের দুই কামরার ফ্ল্যাট থেকে, কামরা কয়টা? দুইটা, মানে দুইটা কামরা ফ্ল্যাট থেকে মিন্টু চলে গেছে 23শে জুন। 23শে জুনে আরো অনেক কিছু আছে। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। 23শে জুন পলাশী যুদ্ধ হয়েছে। 23শে জুন তোমার হচ্ছে মিন্টু মগবাজার যদি কামরা ফ্ল্যাট থেকে চলে গিয়েছিল, তাহলে 23শে জুন আওয়ামী লীগের শুরু। 23শে জুন তোমার হচ্ছে মিন্টু কি করছে? মগবাজার থেকে চলে গেছে। এই 23শে জুন কি হয়েছে? পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলার শেষ স্বাধীন নবাবের পতন হয়েছে। তার মানে আওয়ামী লীগের পতন হয়েছে কত তারিখে? আওয়ামী লীগের পতন হয়েছে তোমার হচ্ছে 5ই আগস্ট, শোকের মাসে। তাহলে পেয়ে গেছে আমরা। পরে আসি, মিন্টু বাড়ি শিফট করেছে 1 জুলাই। পহেলা জুলাই মিলিটারি লাগার পর নুরুল হুদা এই নিয়ে বাড়ি পাল্টিয়েছে মোট 4 বার। এটা কতবার পরীক্ষা আসে আল্লাহ মালুম, এটা অনেকবার পরীক্ষা আসছে। নুরুল হুদা গেনকুর গল্পের মধ্যে আমরা পাই নুরুল হুদা মোট কতবার পরীক্ষা এটা আসে, মোট কতবার বাড়ি পাল্টিয়েছে? এটা হচ্ছে 4 বার। কতবার? 4 বার। হ্যাঁ, এটা হচ্ছে 4 বার ভাইয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি পাইছি। পরে আসি, নুরুল হুদার বাড়ি পূর্ব দিকে জানলা দিয়ে চোখে পড়ে। তার মানে একটু খেয়াল করো, প্রশ্নের লাইনের মধ্যে এই লাইনটার মধ্যে দুইটা প্রশ্ন আছে, কি কি আছে দেখো, কি কি আছে একটু খেয়াল করো, তাহলে আমি দেখাচ্ছি তুমি কিভাবে পড়বা। তুমি নিজে প্রশ্ন তৈরি করবা। তুমি কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তার প্রশ্নকে পরীক্ষা দিবা? তুমি আগে নিজে প্রশ্ন তৈরি করো। দেখো কি বলছে নুরুল হুদা, কি বলছে? নুরুল হুদার বাড়ি পূর্ব দিকে। কোন দিক? পূর্ব দিক। তাহলে পরীক্ষা আসতে পারে কোন দিকে? তাহলে উত্তর হবে পূর্ব দিকে। জানালা কোন দিক দিয়ে তাকাইছে? জানালা দিয়ে তাকাইছে। এবং চোখে পড়ে বিল, কি পড়ে? বিল আর ধান ক্ষেত। পরীক্ষা এটা আসতে হবে ধান ক্ষেত। কি যখন জানালার দিকে তাকায় তখন কি চোখে পড়ে? উত্তর হচ্ছে বিল এবং ধান ক্ষেত। এই দুটা জিনিস, বিল এবং ধান ক্ষেত চোখে পড়ে, ঠিক আছে। ওকে ভাইয়া, পরে আসি। দেখো মিন্টু কোথায় গেছে তা জানে মিন্টু ও আসমা, অর্থাৎ মিন্টু না, তো মিন্টু কোথায় গেছে কে জানে? সেটা হচ্ছে কি? তো মিন্টু আসমা। পরে দেখো ওয়েলিংটন ওয়ার্কশপ, অর্থাৎ ঝালাই কারখানা। কি কারখানা? ঝালাই কারখানা। ওকে, পরে দেখে কবি আবু জাফর উবাইদুল্লাহ। এখন আমাকে বলো তো, এই কবি আবু জাফর উবাইদুল্লাহ, এই আবু জাফর উবাইদুল্লাহ কোন গল্পের, আমরা যে গল্পটা পড়ি উনি কোন গল্পের লেখক? আমাদের পাঠ্যপুস্তকে ওনার যে গল্প আছে গল্পের নাম কি? একটু কমেন্ট করে জানাবা। যে আমাকে একটু বলো যে এই কবি আবু জাফর উবাইদুল্লাহ, ওনার কোন গল্পটা আমাদের পাঠ্যপুস্তকে আছে, বা ওনার গল্পটা আমরা কেন পড়ি, বা ওনার গল্পটার নাম কি? একটু বলো আমাকে, এটা বলো আগে, যুক্তরাষ্ট্র পরে উত্তর দাও। আমাকে এটা বলো যে তিনি হচ্ছেন কবি আবু জাফর উবাইদুল্লাহ, ওনার গল্পের নাম কি বা কবিতার নাম কি? ওনার কবিতার নাম কি? ওকে, আমাকে একটু বলো। আমাকে বলছে একটু দ্রুত কমেন্ট করো। কবি আবু জাফর উবাইদুল্লাহ কোন দেশের বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। উত্তর ঠিক আছে। আবু জাফর উবাইদুল্লাহ এর গল্পের নাম কি বা কবিতার নাম কি? আবু জাফর উবাইদুল্লাহর গল্পের বা কবিতার নাম কি? একটু কমেন্ট করে বলো তো। অঞ্জলি সরকার ফিজ, ফেরদৌস ঈশা আসছো, তাজরি আসছো, ইমা আসছো, শাহী, পরে হচ্ছে মিম খাতুন, হ্যাঁ উম্মি কুলসুম সামিয়া আসছো, জেরিন চলে আসছো। ওকে, অব্র খান, জান্নাত এন, তারান্নুম আসছো। ওকে ভাইয়া, তাহলে একটু বলো আমাকে, এটা বলো ভাইয়ারা। হ্যাঁ, আমি কিংবদন্তির কথা বলছি, এটা আমি শুনতে পাচ্ছিলাম। আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতার লেখক হচ্ছে আবু জাফর উবাইদুল্লাহ, উনি ছিলেন কোথায়? যুক্তরাষ্ট্রে। ওকে, পরে আসে দেখো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে এ জানে কি হয়, কার উক্তি? এখন কার উক্তি তুমি জানো, এই কার উক্তিটা তুমি প্রশ্ন করার আগে বা উত্তরটা দেওয়ার আগে তুমি আমাকে বলো তো, এই কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে এ কি জানি কি হয়, এই লাইনটা কে বলছে? এই বলার আগে তুমি আমাকে বলো এই লাইনটা কোন গল্পের? তুমি বলো তো, আমাকে বলো যে এই লাইনটা কোন গল্পের?
যে কাঁথা কলম কম্বলটা অর্থাৎ কাঁথা কম্বলটা চুপে রাখতে বলছে যাতে আগুন না লাগে, কেউ যদি আগুন লাগে পুরানো দিতে পারে। কারণ হচ্ছে আমরা জানি ভিজা জিনিসগুলো পড়ে না সহজে পড়ে না আর কি, তাহলে সেই জন্য কি করছিল পুরে রাখছিল। আমাকে বলো কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে কি জানে কি হয়, এই লাইনটা কোন গল্পের একদম বলছে মাসি পিসি, রাইট? মাসি পিসি, উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে এই মাসি আর পিসি, হ্যাঁ উত্তর মাসি পিসি। এখন আমাকে বলো তো এখানে বলছে কি কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে কি জানি কি হয়, এই কার উক্তি? এটা উক্তিটা কার? হ্যাঁ আমাকে বল উক্তিটা কার? এই উক্তিটা কার? একজন বলছে পিসি। হ্যাঁ একটু বলো তো এখানে উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে পিসি। এখানে উত্তর কি হবে বলো? এখানে উত্তরটা কি হবে ভাইয়া? একজন বলছে হ্যাঁ, একজন বলছে হ্যাঁ পিসি। হ্যাঁ উত্তর হচ্ছে পিসি। উত্তর হচ্ছে কি ভাইয়া? পিসি। এখন একটু উক্তিগুলো দেখি আমরা, এখন একটু দেখি। পাকিস্তানে কি বলছে? পাকিস্তানের শরীরের কাঁটা ছিল। পাকিস্তানের শরীরে কি ছিল? কাঁটা ছিল। পাকিস্তানের শরীরের কাঁটা কোনগুলা? পাকিস্তানের শরীরের কাঁটা কোনগুলা একটু খেয়াল করতো। পাকিস্তানের শরীরের কাঁটা এই কথাটা, এই যে গল্পটা, এটা কোন গল্পের একটু বলো তো? এটা বলো তো এটা কোন গল্পের? হ্যাঁ এটা কোন গল্পের? একটু বলো তো এটা কোন গল্পের? সবাই একটু কমেন্ট করে বলো তো ভাই এটা কোন গল্পের? জাস্ট 100 শিক্ষার্থী হও, কেউ 100 শিক্ষার্থী হবে না, যে 100 শিক্ষার্থী আসবে না, সবাই মিলে আসো। দেখো পাকিস্তানের শরীরের কাঁটা ছিল কোন গল্পে? এই গল্পটা কোনটা, মানে এই লাইনটা কোন গল্পের তুই বলো তো? একদম বলছে বি নাম্বারটা হচ্ছে শহীদ মিনার ছিল। অর্থাৎ এই পাকিস্তানের শরীরের কাঁটা ছিল কোনটা? সেটা হচ্ছে কি এই শহীদ মিনার। তাহলে সঠিক উত্তর হয় এটা হচ্ছে কি রেইনকোট থেকে আসছে, এই লাইনটা হচ্ছে রেইনকোট। তার মানে তুমি নিজেকে আস্ক করবা যে তোমার পড়া কতটুকু হয়েছে, আমি বলে দিচ্ছি তুমি তখনই বুঝতে পারবা যে আমার পড়া ফুলফিল হয়েছে যখন তোমাকে আমি একটা লাইন বলবো। মনে করো তোমার পাঠ্যপুস্তক থেকে তোমাকে যখন একটা আমি লাইন বলবো, লাইন বলার পরে তুমি যখন ক্যাচ করতে পারবা যে এই লাইনটা হচ্ছে এই কবিতার বা এই লেখকের, যখন তুমি ক্যাচ করতে পারবা তখন তুমি ভেবে নিবা যে তোমার পড়া হয়ে গেছে, বা তোমার পড়া মোটামুটি আয়ত্তে চলে আসছে। কারণ একটা গল্পের লাইন তুমি অনেকগুলো লাইন মুখস্থ করছো, যখন তোমার মাথায় চলে আসবে যে এই লাইনটা হচ্ছে এই কবিতার বা এই গল্পের, তখন ভেবে নিবা যে তোমার বিশ্ববিদ্যালয় তোমার জন্য দরজা খুলে রাখছে। বিশ্ববিদ্যালয় তোমার জন্য দরজাটা, এই দরজাটা লক করা ছিল, দরজাটা লক করে টানটা ছুটে নিয়ে আসবো, জাস্ট ঢুকবা খালি, জাস্ট এরকম। ঠিক আছে ওকে ভাইয়া, ওকে ঠিক আছে। তাহলে আমরা পাইছি বা পাকিস্তানের শরীরের কাঁটা ছিল, তাহলে শহীদ মিনার, এটা কি ছিল? শহীদ মিনার। এটা হচ্ছে রেইনকোট গল্পের। কোন গল্পের? রেইনকোট গল্পের। পরে দেখো এই মাসিক গল্পের উদ্ধৃতি একটু দেখি। খানিক চুপ থাকে দুজনে, মাসি বলে সজাগ রইতে হইবে রাতটা, পিসি বলে তাই ভালো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে কি জানি কি হয়। পিসি বলে, কে বলে? পিসি বলে। এটাকে দেখছিলাম আমরা। ওকে পরে থেকে রেইনকোট গল্পের উদ্ধৃতি কি? এটা বলছে কি এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্মকর্তার কাছে সবিনয় নিবেদন করেছিল পাকিজন যদি বাঁচাতে হয় সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও, এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। এগুলো হচ্ছে কি পাকিস্তানের শরীরের কাঁটা। তাহলে আমরা ব্যাখ্যা সহকারে দেখে ফেললাম, ব্যাখ্যা সহ দেখছি। হ্যাঁ ভাইয়া মেডিকেলে কি বাংলা আসে? অবশ্যই মেডিকেলে বাংলা আসে। ওকে তাহলে ঠিক আছে, এটা পাইছি আমরা। পুরো জিহ্বা ও তালুর স্পর্শে পরেই উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণ। তার মানে কি? জিহ্বা বলছে জিহ্বা বাপ। আমি জানি বাংলা শব্দের, বাংলা ব্যাকরণের, বাংলা তোমার হচ্ছে যে ব্যঞ্জনবর্ণগুলো আছে ক, চ, ট, ত আর হচ্ছে প, এই ক, চ, ট, ত, প, এই প্রতিষ্ঠা বর্ণের উচ্চারণের স্থান সুন্দর মতো লেখা আছে, বলা আছে। এখন বলছে কি জিহ্বা বাপ। আমি বললাম তালু। এখন তালু থেকে কোনগুলো উচ্চারিত হয়? আমি জানি ক, চ, এই চ যেগুলো আছে এটা হচ্ছে ক তে হচ্ছে কণ্ঠ, কণ্ঠ থেকে যেগুলো উচ্চারিত হয় এগুলো হচ্ছে ক, খ, গ, ঘ, উ। চ থেকে যেগুলো মানে চ, পরে ছ, পরে ঝ, পরে জহ, পরে ইয়, এই যে এই পাঁচটা হচ্ছে তালু থেকে কি এগুলোকে বলা হয় তালব্য বর্ণ। কি বর্ণ? তালব্য বর্ণ বলা হয়। তার মানে এগুলো তালু দিয়ে উচ্চারিত হয়, তালু থেকে উচ্চারিত হয়। দ্যাট মিন্স নিচে ধ্বনিগুলো বের হয়ে উচ্চারিত হয় কোনগুলো? এগুলো হচ্ছে বি নাম্বারটা, চ, ছ, ঝ, ঝ, ইয়, চ, ছ, ঝ, ঝ, ইয়। কেন আমাকে একটু বলো তো ভাইয়া দন্তবর্ণ কয়টা ও কি কি? একটু কষ্ট করে বলবা যে দন্তবর্ণ কয়টা ও কি কি। পরীক্ষা এটাও আসতে পারে। এই বছর কি থেকে আসছে? এই বছর মনে করো তালব্য থেকে আসছে, এই বছর যেহেতু তালব্য থেকে আসছে, আগামী বছর দন্ত থেকে আসতে পারে, আগামী বছর কি থেকে আসতে পারে? দন্ত থেকে আসতে পারে। প্রশ্নের ক্যাটাগরি বা ক্যাটালগ বা তোমার হচ্ছে ক্রাইটেরিয়া সবগুলো সেম থাকবে, বাট
প্রশ্নের কি করবে, তোমার ঘুরাই দিবে, দেখ একটু ঘুরাই দিবে। এই বছর যেহেতু উচ্চারণ তালু থেকে আসছে, আর এই বছর হয়তো দাঁত থেকে আসতে পারে, দাঁত থেকে আসতে পারে। এখন আমাকে একটু বলো তো ভাইয়া, এইগুলো দন্তবর্ণ কোনগুলা? দন্তবর্ণ 5টা, ঠিক আছে, বাট কোনগুলা? 5টা কি? 5টা হচ্ছে, একটা হচ্ছে ধ, একটা দহ, একটা দন্তন্য, সরি একটা হচ্ছে কি, একটা হচ্ছে দেখো খেয়াল করো, দন্তবর্ণ হচ্ছে ত, থ, ধ, দহ আর আছে দন্তন্য। এই 5টা বর্ণ হচ্ছে দন্তবর্ণ। কি বর্ণ? দন্তবর্ণ। 5টা হচ্ছে ত, থ, দ, দন্তন্য। গুড, ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ত, থ, দ, দন্তন্য। ওকে, পরবর্তী প্রশ্নে আসি। দেখো এখানে বলে দিয়েছে জিহ্বা ও তালু সংস্পর্শের পরে উভয়ের মধ্যে বায়ু প্রবাহিত কোনগুলা? এগুলো হচ্ছে চ, ছ, ঝ, ঝ। এগুলোকে বলা হয় তালব্য। কি বলা হয়? তালব্য ধ্বনি বলা হয়। ওকে, পরে আসি রম্বা শব্দের অর্থ। রম্বা শব্দের অর্থ এটা সবাই খায়। আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা করি, এগুলো দিয়ে আমরা নাস্তা করি। আমরা কিন্তু চিটাঙ্গা মানুষই করে। চিটাঙ্গা মানুষ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চা খায়। কি খায়? চা খায়। সামান্য একটা রিস্কাওয়ালা মামা সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে রিক্সা চালাতে পারে না। চা না খেয়ে রিস্কায় পেডাল দিতে পারে না। চা খাইতেই হবে, মানে চাই শক্তি। হ্যাঁ, ওনাদের চাই শক্তি, মানে চা না খেলে ওনাদের মধ্যে এনার্জি আসে না। তাহলে এই চা, চট্টগ্রামের চা মানে কি? চট্টগ্রামের গত ক্লাসে পড়াইছিলাম চায় কোন অ্যাসিড থাকে বলো তো? চায় একটা অ্যাসিড থাকে। চায় হচ্ছে, হ্যাঁ একজন বলছে, ঠিক আছে, কলা। হ্যাঁ, একজন হচ্ছে কলা। এটা কি ভাই? কলা। তাহলে মানে হ্যাঁ, একজন লাগছে কলা, লাগছে ভাই কলা, KLOA, কলা। হ্যাঁ, কলা লাগছে, একজন লাগছে কলা, এইভাবে লাগছে কলা। হ্যাঁ, কলা, কোকা কোলার মতো লাগছে। ওকে, ঠিক আছে। তাহলে লম্বা শব্দের অর্থ কি? সেটা হচ্ছে কি? রম্বা শব্দের হচ্ছে কলা। রম্বা শব্দের অর্থ কি? রম্বা শব্দের অর্থ হচ্ছে কলা। এই রম্বা শব্দটা রম্বা এই শব্দটা কোন গল্পের মধ্যে আছে? এই শব্দটা কোন গল্পের মধ্যে আছে বলো তো? হ্যাঁ, চট্টগ্রামের মানুষের রক্ত চা মিশে গেছে। অর্থাৎ ওদের থেকে যদি রক্ত বের করে নেওয়া হয় তাহলে রক্ত বের হবে না, ওদের থেকে চা বের হবে। চা, চট্টগ্রামের মানুষের রক্তের মধ্যে চা মিশে আছে। রক্ত যারা নিবা, রক্ত না নিয়ে তারা চা নিলে হবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে আর কি, রক্ত মানে হয়ে যাবে আর কি, এক্সচেঞ্জ হয়ে যাবে। রম্ব, হ্যাঁ, রম্বা শব্দের অর্থ হচ্ছে কি? রম্বা শব্দ হচ্ছে কলা। কি ভাই? কলা পাইছি। হ্যাঁ, ট্যানিক অ্যাসিড। গুড, এই শাহী বলছে, কত সুন্দর করে বলে দেখছো, তোমরা উত্তর করতেছো। এই যে বলছো ট্যানিক অ্যাসিড, ট্যানিক। হ্যাঁ, ট্যানিক অ্যাসিড থাকে কোথায়? ট্যানিক চায়ের মধ্যে থাকে কি অ্যাসিড? ট্যানিক অ্যাসিড, ট্যানিক। ঠিক আছে, ওকে ভাইয়া, চায়ের মধ্যে থাকে কোন অ্যাসিড? ট্যানিক অ্যাসিড। ওকে, পেয়ে গেছি। এখন একটু আবার একটু দেখি, একটু ব্যাখ্যা দেখি ভাইয়া। হ্যাঁ, ব্যাখ্যা দেখি। দেখো, রম্বা শব্দের রম্বা কাদি মানে হচ্ছে কলার ছড়া। রম্বা কাদি মানে হচ্ছে কলার ছড়া। পার্সিয়া মানে পারস্য বা ইরান দেশ। পরে থার্ড ক্লাস মানে হচ্ছে বর্তমান 8ম শ্রেণী। এখন আমাকে একটু বলো তো, এই রম্বা, হ্যাঁ রম্বা যেটা আছে, এই রম্বা শব্দটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এই রম্বা শব্দটা কোন কবিতায় বা কোন গল্পে আছে? হ্যাঁ, 82 গল্পের মধ্যে ছিল। 82, হ্যাঁ 82। তারা গল্প পড়তে তারা জানো। তাহলে তুমি যদি ভাই পড়তে পারো রম্বা শব্দের কোন জায়গায় আসছিল, তুমি যদি ক্যাচ করে ফেলতে পারো, তোমার মাথা যদি ক্যাচ করে যে এটা হচ্ছে এই গল্পের মধ্যে, তাহলে দেখবা আমি ভেবে নিব তোমার পড়া অলরেডি হয়ে গেছে। থার্ড ক্লাস মানে কি? থার্ড ক্লাস মানে বর্তমান 8ম শ্রেণী। পরবর্তী কি? প্রত্নতাত্ত্বিক মানে হচ্ছে পুরাতন এরকম কিছু। মনসা মানে হচ্ছে হিন্দু ধর্মানুসারের সাপের দেবীকে বলা হয় মনসা। সাপের দেবীকে বলা হয় মনসা। ঠিক আছে ভাইয়া, ওকে। পরবর্তী আসি, দেখো পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে সিরাজের দৌলার নাটকে ওয়াটসনের সই মানে স্বাক্ষর, সাইন, স্বাক্ষর জাল করেছিল কে? এটা একটা তোমরা জানো, সেটা হচ্ছে লুসিংটন। সেটা কে ভাইয়া? সেটা হচ্ছে লুসিংটন। তাহলে ওকে, তাহলে আমরা কি পাইছি? সিরাজউদ্দৌলার নাটকে ওয়াটসনের সই বা জাল, এই সই বা স্বাক্ষর নকল করেছিল কে? এটা হচ্ছে লুসিংটন। তোমরা জানো সেটা কে ভাই? সেটা হচ্ছে লুসিংটন। ওকে, এটা লুসিংটন সম্পর্কে দেখি। সিরাজউদ্দৌলা নাটক সম্পর্কে যে উক্তিগুলো আছে, ক্লাইভ বলছিল নকল সিলটাই এডমিরাল ওয়াটসন সই করতে রাজি হয়নি। ঠিক আছে, মেনে নিলাম। পরে মির্জাফর বলছে দলিল সই করবে কে? ক্লাইভ বলতেছে সে ব্যবস্থা হয়েছে, ওয়াটসনের সই জাল করে দিয়েছে লুসিংটন। তাহলে এই যে ওয়াটসনের কে বলছে কথাটা? এটা বলছে হচ্ছে ক্লাইভ। কথাটা বলছে কে? ক্লাইভ। বাট সেই ব্যবস্থা হয়েছে, ক্লাইভ বলতেছে যে ওয়াটসনের সইটা বা স্বাক্ষরটা জাল করছে কে? সে হচ্ছে লুসিংটন। মানে হচ্ছে এই যুগের কিছু ব্যক্তি দেখবা যারা দুর্নীতি দমন কমিশন আছে, তারা হয়তো ধরতে পারে যারা সই বা সার্টিফিকেট বা হচ্ছে কি মানুষের সিগনেচার নকল করে, এই যুগে হচ্ছে তারা হচ্ছে লুসিংটন। ঠিক আছে, ওকে। পরে দেখি পঞ্চস্বর, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পঞ্চস্বর বলছে না, পঞ্চস্বর কে নিক্ষেপ করেন? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তুমি দেখবা এইটা হচ্ছে, আমাকে বলো, এটা বলার আগে আমাকে একটু বলো তো ভাইয়া, এই পঞ্চস্বর শব্দটা
কোন গল্পের মধ্যে ছিল, কোন গল্পের মধ্যে আছে। এই পঞ্চস্বর শব্দটা তুমি জাস্ট এভাবে ধরে ধরে পড়বা, যে তোমার কাছে যে শব্দটা পাবা তুমি, তোমার কাছে যে কোশ্চেনটা আসবে সেটাকে তুমি নিজে আস্ক করবা যে এই প্রশ্নটা কোন গল্প থেকে করা হয়েছে, কোন গল্প থেকে করা হয়েছে। এখন আমাকে বলো তো এই পঞ্চস্বর শব্দটা কোন গল্পের মধ্যে আছে। হ্যাঁ, পঞ্চস্বর শব্দটা কোন, একজন বলছে বিদ্রোহীর মধ্যে আছে। না ভাইয়া, পঞ্চস্বর শব্দটা কোন গল্পের মধ্যে আছে? হ্যাঁ, একজন বলো পঞ্চ শব্দের কোন গল্পের মধ্যে আছে? অপরিচিত। হ্যাঁ, মাইমুনা বলছো পঞ্চস্বর শব্দটা আছে কোথায়? পঞ্চস্বর শব্দটা আছে অপরিচিতা, অপরিচিতা গল্পের মধ্যে আমার এই পঞ্চস্বর শব্দটা আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি মদন। এটা কে বা মদনকে একটু দেখবো। মদনকে দেখো, মদন হচ্ছে এই পঞ্চস্বর হলো মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বান। কয় ধরনের বান? 5 ধরনের বান। তাহলে কে সে হচ্ছে মদন দেব। হ্যাঁ, হ্যাঁ দেবের নাম। ওকে, মদন দেব। ওকে, ঠিক আছে ভাইয়া। পরবর্তী প্রশ্নে আসি। দেখো, একটা গান শোনাও, একটা গান শোনাও। সুন্দর করে বলো না। যেমন আমি আজকে তোমার হচ্ছে ক্যাম্পাস থেকে শহরে যাচ্ছি, তো শহরে যাওয়ার পথে তোমার হচ্ছে আমরা বসে আছি এর মধ্যে, শাটল ট্রেনের বগির মধ্যে, সিটের মধ্যে বসে আছি। তখন এই পিছন থেকে একজন বলতেছে একটা গান শোনাও। কি বলছে? একটা গান শোনাও। সে একটা অনির্দিষ্ট গান শুরু করে দিবে। সে কিন্তু বলে নাই যে আমাকে হিরো আলমের গান শোনাও, আমাকে জাহিদ খানের গান শোনাও, আমাকে তোমার হচ্ছে মিলনের গান শোনাও, আমাকে তোমার হচ্ছে বিভিন্ন যে গায়ক আছে এগুলো গান শোনাও। হ্যাঁ, যা সে কি বলছে একটা গান শোনাও, তোমার গলা সুন্দর অনেক, তুমি একটা কি করো, গান শোনাও। সেই গান গাইতেছে, তোমার সাথে একটা গান গাইলো। গানটা হচ্ছে এরকম যে জন প্রেমের ভাব বুঝে না তার সাথে নয় লেনা দেনা, এই গানটা গাইছে আর কি ওইটা ট্রেনের মধ্যে। তো যে কোনো একটা গান গাইতে বলছে। যখন দেখবা এই যে একের সাথে এক যখন বলবে, এক হচ্ছে অনির্দিষ্ট, এক কি অনির্দিষ্ট। এখন এক বলছে একটা গান শোনাও, এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে নাই যে তুমি এই গানটা গাও, অর্থাৎ জায়েদ খানের বা তোমার হচ্ছে যে ব্লু ফ্রি লাইলা, মামুন লাইলা শব্দ রিলিজ হওয়া যে গানটা আছে এটা গাও, সেগুলো নির্দিষ্ট করে বলে নাই। বলছে যে কোনো তুমি একটা গান গাও, মানে একটা গান গাও। এখানে আমি নির্দিষ্ট করে বলে নাই, তার মানে কি? তার মানে এটা অনির্দিষ্ট। তার মানে উত্তর কি হবে আমার? ডি নাম্বারটা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, অনেকে পারছো। এটা হচ্ছে কি অনির্দিষ্ট জ্ঞাপন। ডি নাম্বার উত্তর। কি উত্তর ভাইয়া? ডি নাম্বার উত্তর। হ্যাঁ, তাহলে কি একটা গান শোনাও, একটা গান শোনাও মানে বলতে বোঝানো হয়েছে এটা হচ্ছে কি নির্দিষ্ট না, গুণবাচকও না, নির্দিষ্ট জ্ঞাপকও না, পরিমাণও না, এটা হচ্ছে কি অনির্দিষ্ট জ্ঞাপক, মানে অনির্দিষ্ট করে বলছে। ঠিক আছে, তাহলে সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাই, তাহলে ডি নাম্বার। ওকে, পরবর্তী প্রশ্ন আসি। দেখো, এক এর সাথে টাটি যখন যুক্ত হবে, টাটি যুক্ত হলে সেটা কি হয়? অনির্দিষ্ট বোঝায়। যেমন একটা গান শোনাও। হ্যাঁ, তবে এক ছাড়া অন্য সকল সংখ্যাবাচক শব্দে, আমাদের পেট বেঁচে পড়াইছি, শব্দে কি হবে? টাটি যুক্ত হলে সেটা কি হয়ে যাবে? সেটা নির্দিষ্টতা বোঝাবে। মানে দুইটা গান গাও, তখন কি নির্দিষ্ট হয়ে যাবে? তখন নির্দিষ্ট হবে। যেমন 10টি বছর, তখন নির্দিষ্ট হয়ে যাবে। বাট এক ছাড়া বাকি সংখ্যাগুলোর সাথে যদি কিছু হয় তো সেটা নির্দিষ্ট, বাট একের সাথে যা যুক্ত হবে সবগুলো অনির্দিষ্ট। ওকে, ঠিক আছে। পরে আসি ভাইয়া। দেখো, স্মরণ শব্দের মধ্যে স এর সাথে কি আছে ভাইয়া? স এর সাথে ম আছে। স এর সাথে কি আছে? ম আছে। এখন স এর সাথে যখন ম থাকবে, মটা যখন শুরুতে থাকবে, তখন ম এর উচ্চারণ হয় না। আমরা জানি স এর উচ্চারণ মফলা বফলা উচ্চারণ তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো। মফলা আর হচ্ছে বফলা। হ্যাঁ, মফলা বফলা উচ্চারণ তোমরা পড়ছো। মফলা এবং বফলা যখন শব্দের শুরুতে থাকবে তখন তার উচ্চারণ হয় না, তার মানে এর উচ্চারণ হবে না। এই স এর সাথে যে ম আছে, এই ম উচ্চারণ হবে না, যা শুধুমাত্র কি হবে? একটা চন্দ্রবিন্দু হবে। উচ্চারণের সময় একটা চন্দ্রবিন্দু লাগবে। তার মানে আমরা জানি উচ্চারণ করার সময় অবশ্যই একটা চন্দ্রবিন্দু লাগবে। চন্দ্রবিন্দু না থাকলে ওই উচ্চারণটা ভুল হবে। তার মানে এখানে উচ্চারণ কি মধ্যে চন্দ্রবিন্দু নাই, তার মানে এটা ভুল। এখানে চন্দ্রবিন্দু নাই, এটাও ভুল। এটার মধ্যে নাই, এটাও ভুল। তার সঠিক উত্তর কোনটা হবে? এই বি নাম্বারটা, কারণ এটার মধ্যে চন্দ্রবিন্দু আছে। শেষ, সহজ কথা। স্মরণ, গুড। তাহলে 500 ভাইয়া। তাহলে বি নাম্বার সঠিক উত্তর হচ্ছে কি? হ্যাঁ, কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। এইরকম গান আমরা প্রতি বগিতে, অর্থাৎ যখন আমরা যাই দূরে কোথাও যাই, কোনো ঘুরতে যাই, তখন আমরা প্রায় গাই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নাই। এরকম আমরা অনেকবার তোমার হচ্ছে গাওয়া আগে হয়েছে। তোমরা যখন আসবা হয়তো তোমাদের সাথে নিয়ে গাইবো আর কি। ওকে, ঠিক আছে। তাহলে স্মরণ পাইলাম। স্মরণ হচ্ছে কি? এই স্মরণ। ওকে, পরবর্তী প্রশ্ন আসি। দেখো, সাহিত্য, তার মানে প্রকৃত পত্র থেকে প্রতি বছর এই প্রশ্নটা ছবিতে কয়বার আসছে ভাই? তুমি এই বিগত বছর, তো এটা বিগত বছর আসছে, তার আগেও আসছে, মানে এক নাগারে
এক নাগারে 4 বার, কয়বার ভাইয়া? এক নাগারে 4 বার প্রশ্নটা আসছে, এক নাগারে 4 বার, ওকে 4 বার আসছে। ওকে একদম বলতে স্মরণ, ভাই স্মরণ উচ্চারণটা স তালব্যস্যের মতো এসেছের মতো, সেই জন্য স তালব্যস্য হয়েছে, ঠিক আছে? ওকে তাহলে দেখো, তাহলে কি সাহিত্য, এই সাহিত্য শব্দটা কতবার যে পরীক্ষা আসছে, যদি ভাগ্য ভালো থাকে, খবর ভালো থাকে, তাহলে এই বছর আসতে পারে। তাহলে দেখবা সাহিত্য শব্দটার মূল শব্দ তো শহীদ, কি ভাই? সহিত, সহিত। তাহলে কি সহিত, তার মানে সহিত, সাহিত্য শব্দের মূল শব্দ কি? সহিত। তো সহিত কোথায় আছে? সহিত হচ্ছে যেখানে আছে, পরে জফলা আছে, মানে জফলা, এই যে শেষ। তাহলে বি নাম্বারটা, তাহলে শুরু করতে হচ্ছে আমার বি, শুরু করতে হচ্ছে আমার বি নাম্বার। সাহিত্য, সহিত, সহিত প্লাস জ, হ্যাঁ সহিত প্লাস, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা পাইলাম বি নাম্বার। ওকে পরবর্তী প্রশ্ন দেখি, দেখো সাহিত্য, সাহিত্য শব্দটা মূল শব্দ কিভাবে বললাম? সহিত, জাস্ট মনে রাখবো মূল শব্দ হচ্ছে সহিত। সুন্দর শব্দটা মূল শব্দ হচ্ছে সুন্দর, কি ভাইয়া? মূল শব্দ হচ্ছে সুন্দর, বাকি যা সব জফলা আছে, জফলা যাচ্ছে। পার্বত্য, পার্বত্য শব্দের মূল শব্দ কি? পর্বত, জানি আমরা, পর্বত থেকে পার্বত্য আসছে, পর্বত। পরে মানুষ্য মানে মনুষ, মনু, দেখো কি বলছে? মনু প্লাস ঝ। পরে বৈদ্য মানে বেদ, বেদ থেকে বৌদ্ধ, হ্যাঁ বেদ থেকে কি হচ্ছে? বৌদ্ধ, তার মানে এই যে ভাবে শ্বাস। মূল শব্দগুলো যাচাই করার চেষ্টা করবা, মূল শব্দগুলো জাস্ট আইডেন্টিফাই করার চেষ্টা করবা, মূল শব্দগুলো, ঠিক আছে? মূল শব্দগুলো জাস্ট বৌদ্ধ, বেদ, এই হচ্ছে ঝ। ওকে পরে দেখি চেঙ্গিস খান। চেঙ্গিস খান কোন জাতির নেতা ছিলেন? এই খুবই বেসিক কোশ্চেন। চেঙ্গিস খান কোন জাতির নেতা ছিলেন? ভাইয়া একটু বলো তো, যে চেঙ্গিস খান ভাইয়া এই জাতির নেতা ছিলেন। চেঙ্গিস খান, হ্যাঁ মঙ্গল, হ্যাঁ আকলিমা সুলতানা বলছো। ওকে ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি ভাই? তাহলে উত্তর পাচ্ছি যে, হ্যাঁ উত্তর কি পাচ্ছি ভাই? সেটা হচ্ছে কি মঙ্গল। সেটা কি ভাইয়া? মঙ্গল পাচ্ছে। চেঙ্গিস খান, চেঙ্গিস খানের সাথে আরো একজন দুর্দর্শ নেতা ছিলেন, ওই নেতার নাম কি? আরো একজন দুর্দর্শ নেতা ছিলেন, তার নাম কি? হ্যাঁ উনি হচ্ছে মুঘল সম্রাট, হ্যাঁ মুঘলদের সম্রাট। আমাকে বলো তো, ওনার নাম হচ্ছে তৈমুর লং, কি ভাইয়া? তৈমুর লং, ওনার নাম হচ্ছে তৈমুর লং, তৈমুর, হ্যাঁ তৈমুর লং, এটা হচ্ছে এভাবে, হ্যাঁ তৈমুর লং ছিলেন। আমাকে বলতো এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? এই মুঘল সম্রাটের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামটা কি? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? হ্যাঁ উত্তর বি নাম্বার, ঠিক আছে উত্তর হচ্ছে বি, উত্তর হচ্ছে বি নাম্বার। আমাকে বলো, হ্যাঁ আমাকে একটু বলো তো, এই মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতার নাম কি ছিল? প্রতিষ্ঠাতার নাম কি ছিল? বাবর ছিল, হুমায়ুন ছিল, হুমায়ুন ছিল, নাকি হচ্ছে আকবর ছিল? কে আমাকে বলো তো, কে ছিল মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা? কে ছিল? আকবর, হুমায়ুন, নাকি হচ্ছে বাবর? হ্যাঁ তৈমুর লং, ঠিক আছে আমাকে বলো। হ্যাঁ বাবর ছিল, উত্তর হচ্ছে কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার বাবর। ওকে পরবর্তী প্রশ্ন আসে, মৃতের আত্মহত্যা গল্পের গ্রন্থের লেখক কে? তার আমি তোমাকে প্রায় বলি ছবিতে দেখবা কোনটা উপন্যাস, কোনটা কাব্যগ্রন্থ, এরকম টাইপের প্রশ্ন তুমি প্রতি বছর একটা করে পাবা, এরকম টাইপের প্রশ্ন তুমি প্রতি বছর একটা করে পাবা। ভাইয়া বলতেছি, ভাইয়া বারবার বলতেছি, তুমি এরকম টাইপের প্রশ্ন, মৃতের আত্মহত্যা, এইরকম টাইপের প্রশ্ন তুমি প্রতি বছর একটা করে পাবা, প্রতি বছর একটা করে তুমি পাবা, ঠিক আছে? একটা করে পাবা। সেটা হচ্ছে কি, হ্যাঁ এরকম মৃতের আত্মহত্যা কে লেখছেন? এটা হচ্ছে আবুল ফজল। কার লেখা ভাইয়া? আবুল ফজলের লেখা। আবুল ফজলের গল্পগ্রন্থ এটা, ঠিক আছে? ওকে এটা আমরা ব্যাখ্যা দেখি, একটু ব্যাখ্যায় আসি। দেখো আবুল ফজলের সাহিত্যকর্মগুলো দেখি, এর উপন্যাসগুলো কি? এর উপন্যাসগুলো চৌচির রাঙা প্রভাত, এটা পরীক্ষা আসে। এই চৌচিরটা পরীক্ষা আসে ভাইয়া বারবার বলতেছি ভাই, চৌচিরটা পরীক্ষা আসে, তাই নোট করে রাখবা। চৌচির কার? এটা হচ্ছে আবুল ফজলের। গল্পগ্রন্থ হচ্ছে মাটির পৃথিবী, মৃত্যুর আত্মহত্যা। ওকে প্রবন্ধ হচ্ছে জীবন, সমাজ, সাহিত্য, রাষ্ট্র, মানব, তারপর হচ্ছে কি, এগুলো আমরা পাইলাম। পরে দেখো, ওকে ভাইয়া এখন আমরা এটা পেয়ে গেছি। পরে আমরা একটু দেখি, ওকে তো আমরা এটা পাইছি। পরে দেখো, পরে এখানে বলা হয়েছে, পরে বলছে আত্মজীবনী হচ্ছে বা দিনলিপি হচ্ছে রেখাচিত্র, দুদিনের দিনলিপি, এগুলো হচ্ছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ। ওকে ঠিক আছে পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন আসি, ইউনিনিমাস এর পরিভাষিক বা পারিবারিক শব্দ কোনটা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছর পারিবারিক শব্দ থেকে কি আসে? পারিবারিক শব্দ থেকে পরীক্ষা প্রশ্নগুলো প্রতি বছর আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুখস্থ থেকে বিরোচনা অংশ থেকে প্রতি বছর 5 থেকে 6টা, কয়টা ভাইয়া?
5 থেকে 6টা, অর্থাৎ শব্দার্থ, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ এবং হচ্ছে পারিবারিক শব্দ, এগুলো থেকে প্রতি বছর তুমি 5 থেকে 6টা প্রশ্ন কনফার্ম পাবা। 5 থেকে 6টা প্রশ্ন তুমি পাবা। ওকে, তাহলে এটা একদম বলছে কি সর্বসম্মত। তো ইউনিমা শব্দের অর্থ কি? ইউনিমা শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট নাকি সর্বসম্মত? সর্বসম্মত। একটু আমরা দেখি, একটু আসি দেখি। ইউনিমা শব্দের অর্থ হচ্ছে কি সর্বসম্মত। কি ভাইয়া? সর্বসম্মত। ওকে ওকে, ঠিক আছে। পরে দেখি ব্রডকাস্ট শব্দ হচ্ছে সম্প্রচার। ব্রোকার মানে হচ্ছে দালাল, ব্রোকার নট ব্রেকার। কি বলছে? বাজার, বাগার মানে শব্দ হচ্ছে সাধারণ ব্যক্তি, বুলেটিন হচ্ছে জ্ঞানপত্র, হচ্ছে ব্রো মানে সংস্থা, ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র, বাই ল মানে হচ্ছে উপ আইন, মানে উপধারা বা উপ আইন। যে মনে রাখবা, তোমাকে জাস্ট কয়েকটা দেখাচ্ছি। তাহলে কি বলছি? ইউনিমা শব্দ হচ্ছে সর্বসম্মত। ইউনিমা শব্দের অর্থ হচ্ছে সর্বসম্মত। ওকে ভাইয়া, পরবর্তী প্রশ্ন আসি। নিচের কোনটি গ্রন্থটি উপন্যাস? এইটা যে এটা এখন এই যে প্রশ্ন দেখাচ্ছি না, এটা আরো 3বার আসছে। আর কবে আসছে ভাইয়া? আরো 3বার আসছে, 3বার। এই যে নিচের কোনটি গ্রন্থটি উপন্যাস, নিচের কোনটি উপন্যাস বলছে, এই সেম প্রশ্নটা হয়তো অপশন একটু উল্টাপাল্টা থাকতে পারে, বাট এই প্রশ্নটা 3বার আসছে, 3বার আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, কারণ আমাকে বলো তো নিচের কোনটা উপন্যাস? রুদ্রমঙ্গল, শেষের কবিতা, কালান্তর নাকি দেশে বিদেশে? একদম বলছে বি নাম্বারটা, এটা শেষের কবিতা। তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া এখানে তো শেষের কবিতা লেখা, তার মানে এটা কি? এটা অবশ্যই কবিতা হবে, এটা অবশ্যই কবিতা হবে। অনেক শিক্ষার্থী এই জায়গাটায় ভুল করে চলে আসে, যারা পড়ে নাই তারা হয়তো এই জায়গায় ভুল করে দিয়ে আসবে। শেষের কবিতা মানে কি? অবশ্যই এটা কবিতা, তার মানে ভুল করে দিয়ে আসবে, মানে এটা কি উপন্যাস না, অনেকগুলো লেখা দেখা দিয়ে আসবে, ভুল করে চলে আসবে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এটা। আমাকে একটু বলো তো, একটু কষ্ট করে বলো তো, তোমরা হয়তো জানো যে শেষের কবিতা কি একটা উপন্যাস। আমাকে একটু বলো তো যে শেষের কবিতা কার উপন্যাস? এই শেষের কবিতাটা কার উপন্যাস? শেষের কবিতা কার উপন্যাস? তোমাদের কাছে জানতে চাচ্ছি, শেষের কবিতা কার? হ্যাঁ, শেষের কবিতাটা কার উপন্যাস? শেষের কবিতা কার উপন্যাস ভাইয়া? এটা হচ্ছে রবি ঠাকুরের। হ্যাঁ, এটা হচ্ছে কি? শেষের কবিতা হচ্ছে রবি ঠাকুরের। ঠিক আছে, রবি ঠাকুর। ওকে, ঠাকুরদা। পরে আসি, দেখো কালান্তর কার? কালান্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। শেষের কবিতা হচ্ছে উপন্যাস কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। দেশে বিদেশে কার? ভ্রমণ কাহিনী। এটা হচ্ছে ভ্রমণ কাহিনী, এটা কার? সৈয়দ মুস্তফা আলী। এবং রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ কার? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। তাহলে আবার একটু ক্লিয়ার করি, 4টা অপশন দেওয়া ছিল। একটা হচ্ছে কালান্তর, এটা কার? এটা হচ্ছে একটা প্রবন্ধ গ্রন্থ। এটা হচ্ছে কার? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। শেষের কবিতা, এটা হচ্ছে উপন্যাস, নট কবিতা। এটা একটা উপন্যাস কার? রবি ঠাকুরের। দেশে বিদেশে, এটা ভ্রমণ কাহিনী, দেশে যায় বিদেশে যায়, তাহলে মানে ভ্রমণটা মানে ব্যাপার স্যাপার আছে। তাহলে এটা কে? মুস্তফা আলী। এবং রুদ্রমঙ্গল এটা কার? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। আমার পথ গল্প থেকে পাই আমরা। ঠিক আছে, ওকে। পরবর্তী আসি, দেখো লাল সাল উপন্যাসের শুরুতেই কোন সড়কের নাম উল্লেখ আছে? এটা একবারে গল্পের শুরু থেকে আসছে, এটা একেবারে। হ্যাঁ, কবিতার নাম হলো কবিতা হয় না, আবার মাঝে মধ্যে কিছু পুরুষ মানুষের আইডিতে বা কোনো মেয়ে মানুষের আইডিতে মেয়ে মানুষের নাম থাকলেও সেটা মেয়ে মানুষ হয় না। বুঝতে পারছো কি বুঝতে চাইছি? বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমাকে বলো, দেখো লাল সাল উপন্যাসে শুরুতেই কোন সড়কের কথা উল্লেখ আছে? কোন সড়কের কথা উল্লেখ আছে ভাইয়া, একটু বলো। লাল সাল উপন্যাসের শুরুতে কোন সড়কের কথা উল্লেখ আছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে মানে ডি নাম্বার সঠিক উত্তর। কি ভাই? সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। হ্যাঁ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে 19-এর ডি। এই যে 19-এর ডি নাম্বারটা, মতিগঞ্জ সড়ক। হ্যাঁ, মতিগঞ্জ সড়ক। উত্তর হচ্ছে ভাই মতিগঞ্জ সড়ক। ওকে, ঠিক আছে, আমরা পেয়ে গেছি ভাই, নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা পাইছি ডি নাম্বারটা, মতিগঞ্জ সড়ক। কি সড়ক ভাইয়া? মতিগঞ্জ সড়ক। ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আসি ভাইয়া, দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে? কোনটি ভিন্নার্থক শব্দ? তার মানে 4টা অপশন এখান থেকে দেখো। তোমাকে বলছিলাম না প্রতি বছর বিরোচনা থেকে 5 থেকে 6টা প্রশ্ন দিবে। অলরেডি কিন্তু আমরা 5টা পেয়ে গেছি। তাহলে দেখো কোনটি ভিন্নার্থক শব্দ? বৈশ্যানুর শব্দের অর্থ হচ্ছে আগুন। কি ভাইয়া? আগুন। বৈশ্যানুর শব্দের অর্থ হচ্ছে আগুন। পাবক শব্দের অর্থ হচ্ছে আগুন। কি ভাইয়া? আগুন। পাবক শব্দের অর্থ আগুন। কৃষাণু শব্দের অর্থ হচ্ছে আগুন। কি শব্দের অর্থ কি?
আগুন। বাট এই প্রবঞ্চন, প্রবঞ্চন শব্দের অর্থ হচ্ছে বায়ু বা ঝড়। ঝড় কি ভাইয়া? ঝড়। তো বায়ু বা ঝড় হচ্ছে প্রবঞ্চন, তার মানে কোনটা ভিন্নার্থক, মানে কোনটা ভিন্ন। বৈষ্ণব মানে আগুন, পাবক মানে আগুন, কৃষাণু মানে আগুন, তার মানে তিনটার অর্থ আগুন হচ্ছে, বাট এটা হচ্ছে ভিন্ন রকম, এটা হচ্ছে ভিন্ন রকম। তার সঠিক উত্তর হচ্ছে কি? তাহলে সঠিক উত্তর কি পাচ্ছি? সঠিক উত্তর হচ্ছে প্রবঞ্চন, অর্থ কি? ঝড় বা বায়ুর প্রবাহ। তাহলে উত্তর হচ্ছে ঝড়। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। ওকে ভাইয়া, পরে দেখি আমরা একটু দেখি আগুনের সমার্থক শব্দ কি কি আছে। বৈশ্যানর, তারপর হচ্ছে কি প্লাবক, কৃষাণু, এগুলো হচ্ছে আগুনের সমার্থক শব্দ। এবং প্রবঞ্চন যেটা আছে এটা অর্থ হচ্ছে ঝটিকা বা প্রলয় বাহু বা হচ্ছে ঝড়। কি ভাইয়া? ঝড়, এটাকে বলে ঝড় বলা হয়। হ্যাঁ, ওকে, পরে আসি দেখো 21 নম্বর, 21-এর কৃষ্ণচূড়া কি? 21-এর কৃষ্ণচূড়া কি? বেদনার রং। এই কবিতার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, কবিতার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এটা আসলে কি। কবিতার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কৃষাণের কৃষ্ণচূড়া কি। এটা হচ্ছে 21-এর কৃষ্ণচূড়া হচ্ছে বেদনার রং, যন্ত্রণার রং, ক্ষোভের রং না চেতনার রং? এটা হচ্ছে চেতনার রং। কারণ কি? কবিতার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে 21-এর কৃষ্ণচূড়া হচ্ছে আমাদের এই চেতনার রং। তাহলে সঠিক উত্তর হচ্ছে চেতনার রং। কি ভাইয়া? চেতনার রং। তাহলে সঠিক উত্তর চেতনার রং। পরে দেখো আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থর থর শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা ওরা শহীদের ঝলকিত রক্তের ভূতভূত স্মৃতির গন্ধে ভরপুর। 21-এর কৃষ্ণচূড়া আমাদেরই চেতনারই রং, আমাদের চেতনারই রং। তাহলে সঠিক উত্তর হচ্ছে চেতনার রং কোনটা? এই যে 21-এর কৃষ্ণচূড়া, 21-এর কৃষ্ণচূড়া। ঠিক আছে, ওকে ভাইয়া, ওকে। পরবর্তী প্রশ্ন আসি। দেখো কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন। তার মানে দেখছো, তোমাকে বলছিলাম না কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজন সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসবেই বা আসেই। তাহলে কাজী নজরুল ইসলাম পল্টনে যোগদান করে জাস্ট এইটা 17 সালে, 1917 সালে কি করেন? উনি পল্টনে যোগদান করেন। উনি পল্টনে যোগদান করেন 1917 সালে। ওকে, উনি পল্টন করেন কি তোমার হচ্ছে 1917 সালে। ঠিক আছে ভাইয়া, ওকে। পরে দেখি দেখো তিনি বাঙালি পল্টনে যোগদান করেন 1917 সালে। পাইলাম বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় 30শে আগস্ট। সব আমি বুঝি না সব কেন আগস্টে, এই ঘটনাগুলো সবগুলো আগস্টে হয়। আওয়ামী লীগের পতন 5 আগস্ট, আবার পল্টন ভেঙে দিছে 30শে আগস্ট। মানে আগস্ট কি আসলে শোকের, আসলে কি কষ্টের মাস। তিনি লেটো গানে যোগদান করেন 12 বছর বয়সে। 12 বছর বয়সে, দেখো 12 বছর বয়সে তার প্রথম কবিতা হচ্ছে মুক্তি। তার প্রথম কবিতা হচ্ছে মুক্তি, প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় জুলাই 1919 সালে। তার বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায় 1922 সালে, এটা সালটা আসে। তার বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা 5টি। একটা হচ্ছে ভাঙার ঘাট, যুগবাণী, বিষের বাসী, প্রলয়, শিখা, চন্দ্রবিন্দু। প্রলয়, শিখা, চন্দ্রবিন্দু এগুলো হচ্ছে তার কি বাজেয়াপ্ত গ্রন্থ। 5টা। কয়টা? 5টা। একটা যুগবাণী, বিষের বাসী, প্রলয়, শিখা, চন্দ্রবিন্দু। বিষের বাসী, প্রলয়, শিখা, চন্দ্রবিন্দু এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত গ্রন্থ, মানে বাজেয়াপ্ত করে ফেলছে। হ্যাঁ, আগস্ট আসলেই কষ্ট হয়। ঠিক আছে ভাইয়া, ওকে, পাইছি ভাইয়া। পরবর্তী প্রশ্ন আসি আমি। দেখো কাজী নজরুল ইসলাম দেখলাম, এখন একটু দেখি কোনটি প্রাদি সমাস। কি সমাস? প্রাদি সমাসের উদাহরণ কোনটা? দেখবা প্রাদি সমাসের উদাহরণ তুমি মনে করবা প্রভাত, প্রাকৃত, অন্যায় মানে হচ্ছে জগৎজিৎ। এখানে এটা হবে না, এটা হচ্ছে না। প্রাকৃত আর প্রভাতের মধ্যে তোমার কৃত। দেখো ভাত একটা, আমি প্রভাত দিয়ে দিলাম, প্রভাত। পর হচ্ছে কি এখানে প্রো দিলাম, এখানে কি ভাত, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে কৃত, এখানে হচ্ছে কি কৃত। খেয়াল করো ক্রিয়া, কাজ আছে কোনটা? কাজ, এটা হচ্ছে কাজ আছে। কি আছে? হ্যাঁ, কাজ আছে। তাহলে প্রভাত, খেয়াল করো প্রাকৃত। ওকে, একদম বলছো, হ্যাঁ একদম বলে ফেলছো, একটু বলো কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, কোনটি প্রাদি সমাস? সেটা হচ্ছে কি? হ্যাঁ, প্রো পর আমরা জানি শুরুতে কি থাকে ভাইয়া, শুরুতে যদি কি থাকে তোমার হচ্ছে প্রো থাকে, এবং সেটা যদি কি হয় এই নাউন হয়, পরে সেটা কি হবে? প্রাদি সমাস হবে। প্রাদি সমাস হবে। হ্যাঁ, প্রাদি সমাস হবে। তাহলে মানে পেলাম এটা হচ্ছে কি প্রো, এটা হচ্ছে ভাত, প্রো ভাত, এটা নাউন, এটা হচ্ছে কি প্রো। তো শুরুতে প্রো আছে, প্রো থাকবে,
পর হচ্ছে কি প্রো থাকবে, আমরা কি পাই প্রো পাই, পর হচ্ছে কি পাই প্রো, পর হচ্ছে অনু, প্রো অনু, পর হচ্ছে প্রতি, হ্যাঁ প্রো প্রতি অনু, এগুলো থাকলে মানে হচ্ছে বাদী সমাসে বলে থাকে আর কি। ওকে, তাহলে উত্তর হচ্ছে এ নাম্বারটা, উত্তর হচ্ছে এ নাম্বার। ওকে, কোন বানানটি শুদ্ধ? পরীক্ষায় বানান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, কোন বানানটা শুদ্ধ? ওকে, তাহলে কি পাইছি? তাহলে আমরা পাইলাম কোন বানানটি শুদ্ধ, এটা হচ্ছে শুশ্রূষা, শুশ্রূষা, শুশ্রূষা। খেয়াল করো, শুশ্রূষা বানানটা হচ্ছে এভাবে, শুশ্রূষা, শুষ, দেখো শুষ, তারপর হচ্ছে কি রু, পর হচ্ছে শয়কারসা, শয়কারসা। একটু খেয়াল করো, শুশ্রূষা বানান হচ্ছে এভাবে, এটা হচ্ছে রসুকার, ঠিক আছে, এটা তালব্যস্য, সবগুলো তালব্যস্য হবে, মাঝখানে দুমূর্ধন্য স হবে, এটা এখানে দন্তস্ব, তার মানে এটা ভুল। শুশ্রূষা বানানের মধ্যে এটা রসুকার, বাট এখানে দিচ্ছে রসুকার। যদি থাকো এভাবে, যদি দেখো এভাবে দেওয়া, তার মানে এটা রসুকার, বাট এখানে আমার দীর্ঘকার। যেটা থাকবে এই যে নিচের দিকে আছে, এই নিচের দিকে আছে, এটা দীর্ঘকার, এটা হচ্ছে দীর্ঘকার। দীর্ঘকার চিহ্ন হচ্ছে, মনে করো আমি একলাম র ওকার দিয়ে, এটা হচ্ছে রসুকার, এটা মানে হচ্ছে র প্লাস রসুকার। আর এই যে এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে র প্লাস দীর্ঘকার, কি পায়া দীর্ঘকার, ঠিক আছে, দীর্ঘকার। তাহলে মনে রাখবা, নিচে থাকলে দীর্ঘকার, উপর থাকলে রসুকার। ওকে, তাহলে এটা শুশ্রূষা বানান হচ্ছে এভাবে, বি নাম্বারটা, সি নাম্বার সঠিক, সি নাম্বার সঠিক উত্তর। ওকে, ঠিক আছে। যেমন দেখো মুহূর্ত, বানানগুলো খেয়াল করো, মুহূর্ত বানানটা হচ্ছে ঠিক সঠিক হচ্ছে এভাবে, মুহূর্ত বানানের মধ্যে দ্বিতীয়টা কি ভাইয়া, এই দ্বিতীয়টার মধ্যে কি হবে, দ্বিতীয়টার মধ্যে দীর্ঘকার হবে, মুহূর্ত, হ্যাঁ মুহূর্ত বানান হচ্ছে এভাবে। পরে মুহুর্মুহু, দেখো মুহুর্মুহু বানানের মধ্যে সবগুলো রসুকার, মুহুর্মুহু বানানের মধ্যে সবগুলোতে রসুকার। দুর্নীতি বানানে কখনো কি দীর্ঘকার হয় না, আমরা জানি দ্রুত বোঝা সেটার মধ্যে দীর্ঘকার হয়, মানে খারাপ কিছু বোঝা সেটা কি মধ্যে রসুকার হয়, তার দুর্নীতি মানে খারাপ কাজ, আমার রসুকার হবে। পরে আকাঙ্ক্ষা বানানটা কি হবে, আকাঙ্ক্ষা শুদ্ধ বানান হচ্ছে আকাঙ্ক্ষা, ও কিউ দিয়ে, ও প্লাস কিউ আকার, আকাঙ্ক্ষা হচ্ছে এভাবে, ঠিক আছে। ওকে, ওকে ভাইয়া, পরে আসি পরবর্তী প্রশ্নে। দেখো আটকপালে, আটকপালে মানে কি, আটকপালে হতভাগ্য, সৌভাগ্য, শ্রম বিমুখ, মানে হচ্ছে প্রচার বিমুখ। আটকপালে মানে কি, হোয়াট ইজ আটকপালে, আটকপালের এর মানে কি? ওকে, তাহলে আমরা কি পাইলাম ভাইয়া? তাহলে আমরা যেটা পাইছি এটা হচ্ছে কি হতভাগ্য, এটা কি ভাইয়া হতভাগ্য। আর জাস্ট 5 মিনিট তোমাদের কাছে সময় নেব, আর 5 মিনিট পরে আমরা ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে। তার মানে কি পাচ্ছি হতভাগ্য, কি ভাই হতভাগ্য হচ্ছে ব্যাখ্যা সহকারে দেখি আমরা। আটকপাল মানে হচ্ছে হতভাগ্য বা মন্দ ভাগ্য, আটকপাল মানে কি হতভাগ্য মন্দ ভাগ্য। ইঁদুর কপাল, এটা পরীক্ষা প্রশ্ন আসে, এটা মানে মঙ্গল ভাগ্য। জোর কপাল মানে হচ্ছে সুপ্রসন্ন ভাগ্য। পাথরের 5 কিল মানে হচ্ছে সৌভাগ্য। পরে হচ্ছে হার হাবাতে মানে মন্দ ভাগ্য। লগন চাঁদ মানে ভাগ্যবান। আর ননির পুতুল মানে হচ্ছে শ্রম বিমুখ। ননির পুতুল শ্রম বিমুখ মানে কাজ থেকে যারা দূর থাকে তাদেরকে বলা হয় শ্রম বিমুখ, বা কাজ করতে চায় না এরকম মানুষকে বলা হয় ননির পুতুল, ঠিক আছে। ওরকে 18 বছর বয়স, এই 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? সেটা হচ্ছে কি 18 বছর বয়স কবিতাটি ছন্দে, হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন বৃত্তে? হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ওকে, ঠিক আছে, তাহলে কি পেলাম? এটা হচ্ছে মাত্রাবৃত্তটা কি পেলাম? মাত্রাবৃত্ত। ওকে, পরবর্তী প্রশ্নে আসি। দেখো এখন একটু দেখি, কবি সুকান্ত ভট্টাচার্য যিনি বেশি উত্তেজিত হয়ে গেছিলেন, যে উনি বলছিলেন এই বয়সে হচ্ছে কি উত্তেজনার বলছে, যখন উত্তেজিত হয়ে গেছে তখন কি হয়ে গেছে, মাত্র বেশি দিন টিকতে পারে নাই, মানে কপালে ছিল, ভাগ্যে ছিল, বা কপালের লিখন, উনি এই বয়সে মারা গেছেন। পরে উৎস ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা লেখছেন। ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত, চরণ সংখ্যা হচ্ছে 32টা, স্তবক হচ্ছে 8টা, বিষয় হচ্ছে বয়স সন্ধিকালের শিক্ষার্থীর আমাদের বৈশিষ্ট্য আর কি, বয়স সন্ধিকালে আমাদের বৈশিষ্ট্য। হ্যাঁ, বয়স সন্ধিকালে হচ্ছে বৈশিষ্ট্য। ওকে, ঠিক আছে ভাইয়া। পরে দেখো, পরে খেয়াল করো, কবিতাটি সংকলিত হয়েছে, এটা দেখছি আমরা কত সালে হয়েছে এটা লিখবো না। বেওয়া শব্দের অর্থ, চট্টগ্রাম মানুষ বলে, এটা হয়তো চট্টগ্রাম মানুষের ভাষা। বেওয়া শব্দটির বিপরীত শব্দ, তাহলে বেওয়া শব্দের অর্থ কি এটা দেখতে হবে আমাকে। বেওয়া শব্দের বিপরীত শব্দ বলছে, বেওয়া মানে কি তোমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মনির বলছে, ঠিক আছে, মূল বই 8টা কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। হ্যাঁ, সদবা, আকলিমা বলছে সদবা। তাহলে দেখো খেয়াল করো, বেওয়া মানে কি আগে চিন্তা করতে হবে। বেওয়া, হোয়াট ইজ বেওয়া? বেওয়া মানে হচ্ছে যার
সদবা মানে কি? বিধবা। হ্যাঁ, বেওয়া মানে হচ্ছে হ্যাঁ সদবা। তাই এখানে বিপরীত শব্দ কোনটা? এটা হচ্ছে কি? বিধবা, সদবা। একটু দেখি বেওয়া মানে কি? বেওয়া শব্দ হচ্ছে বিধবা। বেওয়া শব্দের অর্থ কি? বিধবা। বাট প্রশ্নের মধ্যে বলা হয়েছে বেওয়া শব্দে, বেওয়া মানে কি? বেওয়া মানে হচ্ছে বিধবা। হ্যাঁ, বিধবা মানে কি? যার স্বামী নাই, যার কি নাই? বউ নাই, না যার স্বামী নাই, বিধবা। তো বেওয়া শব্দের হচ্ছে বিধবা। এই বিধবা শব্দের বিপরীত শব্দ কি? সদবা মানে কি? যার স্বামী আছে। তার মানে উত্তর হচ্ছে এইটা, সি নাম্বারটা। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, সদবা। উত্তর হচ্ছে সদবা। ওকে, তাহলে কি এর বিপরীত শব্দ হচ্ছে সদবা, সদবা লেখা আছে। ওকে, পরে দেখো কামাখ্যা। কামাখ্যা কোথায়? কামরূপ কামাখ্যা বলি না, জাদু টাদু এরকম কিছু কিছু হলেই আমরা বলি কামরূপ কামাখ্যা। কামরূপ কামাখ্যা বলা হয়েছে। হ্যাঁ, কামরূপ। হ্যাঁ, যার বউ নাই তাকে, এই যে আমার বউ নাই, আমাকে বলতে পারো যার বউ নাই তাকে কি বলে? আমাকে বলতে পারে। কামাখ্যা কোথায়? কামাখ্যা কোথায়? কামাখ্যা হচ্ছে আসামে, বিহারে, মহারাষ্ট্রে, নাকি হচ্ছে মেদিনীপুরে, নাকি মেদিনীপুরে? হ্যাঁ, এটা হচ্ছে আসামে। হ্যাঁ, আসামে। এটা হচ্ছে কামাখ্যা কোথায়? কামাখ্যা হচ্ছে আসামে। দেখো কামাখ্যা কি? কামাখ্যা হচ্ছে ভারতের আসাম রাজ্যের অবস্থিত প্রাচীন তীর্থস্থান। তান্ত্রিক মানে জাদু টাদু বা হচ্ছে এই যে ফুটু দেয় সাধক ও উপন্যাসকদের উপাসকদের তোমার হচ্ছে তন্ত্র মন্ত্র সাধনার জন্য বিখ্যাত। মানে তন্ত্র মন্ত্র সুবন্তাসু এগুলো আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমার? এগুলো হচ্ছে কামাখ্যা। কামাখ্যা জাদু টাদু করা হয় আর কি। হ্যাঁ, এরকম। ঠিক আছে, ওকে। পরে দেখি আমার কাজী নজরুল ইসলাম মৃত্যু হয় বাংলা কত সালে? বাংলার মৃত্যু সনটা, বাংলা তারিখটা কত? তারিখটা হচ্ছে 12ই ভাদ্র নাকি 11 চৈত্র? 12ই ভাদ্র নাকি 11 চৈত্র? কাজী নজরুল ইসলামের মৃত্যু সাল। হ্যাঁ, ছুটি দিব। জাস্ট লাস্ট কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন আছে ভাইয়া। এটা কত আমাকে বলো তো? 11ই ভাদ্র নাকি 12ই ভাদ্র? হ্যাঁ, উত্তর হচ্ছে 12ই ভাদ্র। ঠিক আছে, একটু দেখি। জন্ম হচ্ছে 25শে মে 1999 সালে, 11 জ্যৈষ্ঠ এত খ্রিস্টাব্দে বর্ধমান জেলায়। বা মৃত্যু হচ্ছে কি? দেখো ওনার মা মারা যান এত সালে, মা মারা যান 11 জ্যৈষ্ঠ। ওকে, মা মারা যান। দেখো 9 বছর বয়সে বাবা মারা যান এবং মার নাম হচ্ছে জাহেদা খাতুন, বাবার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ। ওকে, পরে দেখো কর্মজীবন দেখো, এখানে লেখা আছে 17 সালে কি প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে, এগুলো আমার দেখা লাগবে না। পরে আসি হিউম্যান ডিগনিটি। হিউম্যান ডিগনিটি এটা 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 হিউম্যান ডিগনিটি এটা কোন কবিতায়? হ্যাঁ, আমাকে বলো হিউম্যান ডিগনিটি এর অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। হিউম্যান মানে হচ্ছে মানব জাতি। হিউম্যান মানে হচ্ছে মানব জাতি, মানব ধর্ম, তাহলে মানব ধর্মের সাথে সম্পর্কিত। আমাকে বলো তো হিউম্যান ডিগনিটি শব্দটা কোন গল্পের মধ্যে আছে? হিউম্যান ডিগনিটি এই গল্পটা, এই শব্দটা কোন গল্পের মধ্যে আছে? মমতা নাজা আশ্র, মিম খাতুন, জান্নাতাইন অঞ্জলি সরকার, ফিজ আশ্র, তাসনিয়া ইসলাম, শাহরিয়া ইমা, রিফাত, আকলিমা সুলতানা, মাইমুনা আক্তার। হ্যাঁ, জান্নাত রহমান, সাফরিন আশ্র, অব্র খান, রিধি আশ্র, ওকে, জুই আক্তার আমাদের সাথে আছো। হ্যাঁ, ওকে, তামান্না ইসলাম আছো, ওশি পাওলা আছো। ওকে, ঠিক আছে ভাইয়া, আমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা কমেন্ট করতেছো, উত্তর দিচ্ছ। হ্যাঁ, মানব কল্যাণ। হ্যাঁ, মানব কল্যাণের মধ্যে আছে। এই হচ্ছে লাস্ট কোশ্চেন, এটা ছিল সর্বশেষ কোশ্চেন এবং এটার মধ্যে বলা হয়েছে মানব কল্যাণ রচনার উদ্ধৃতি হচ্ছে অলৌকিক কিছু নয়, এক জাগতিক মানব ধর্ম, তার এই সাথে মানব মর্যাদার তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। তার মানে হিউম্যান ডিগনিটি হচ্ছে মানব ধর্ম, কি মানব ধর্মে বা মানব কল্যাণের সাথে একটা জাগতিক সম্পর্ক আর কি। ওকে, তাহলে আমি তোমাকে বারবার বলি, সময় যত যাচ্ছে, সময় যত ঘনিয়ে আসছে, অ্যাডমিশন তত কাছে চলে আসছে। অ্যাডমিশন কাছে মানে স্বপ্ন পূরণের সম্ভাবনা তত সন্দিহান বা সংকট বা তোমার হচ্ছে অনিশ্চয়তা থাকবে। তুমি যখন তোমার প্রিপারেশনকে সুন্দর মতো গুছিয়ে ফেলতে পারবা, সুন্দর মতো করে ফেলতে পারবা, আশা ভরসা রাখতে পারবা এবং প্রতিনিয়ত পড়ার মধ্যে একটা কনসিকুয়েন্স থাকবে বা কন্টিনিউয়াসলি থাকবে, তখন দেখবা জয় করা খুব সহজ হয়ে যাবে। দেখবা জীবনের মধ্যে নো রিস্ক, আমার ছোটবেলা শুনে আসছি নো রিস্ক নো গেইন। অর্থাৎ তুমি যদি রিস্ক না নাও, তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি একটা জিনিসকে না ছেড়ে দাও, ত্যাগ করবা। আমরা জানি ছোটবেলা এটাও মানে পড়ছি, ছোটবেলা আমরা ভাব সম্প্রসারণ পড়েছি, ত্যাগেই সুখ। ত্যাগেই কি হচ্ছে? ভোগের সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। তুমি যখন ত্যাগ করতে পারবা, বেশি বেশি ত্যাগ করতে পারবা, তোমার এখন বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছে, বন্ধু বান্ধব অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, অনেক সুযোগ আছে, অনেক সুবিধা আসছে, এই সময়টা তুমি পড়ার টেবিল না থাকলেও পারতা, পড়তেছো কেন? কারণ হচ্ছে তোমার সামনে একটা লক্ষ্য আছে, সামনে একটা উদ্দেশ্য আছে, সামনে একটা তোমার নির্দিষ্ট একটা গোল আছে,
বন্ধুকে পূরণ করতে হবে, সেহেতু তুমি ওই জিনিসগুলো ছেড়ে দিচ্ছ এই জিনিসটা পাওয়ার জন্য। জাস্ট কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতে হয়। এগুলো হয়তো তোমার প্রচুর ঘুম পাচ্ছে, তোমার ঘুম ছেড়ে দিতে হবে, কারণ তোমাকে স্বপ্ন জয় করতে হবে। তুমি যে স্বপ্ন জয় করবা, এরকম স্বপ্ন জয়ের জন্য আরো 45 জন শিক্ষার্থী লড়াই করতেছে। তো তাদেরকে টেক্কা দেওয়ার জন্য তুমি হচ্ছে কি করবা, নিজেকে প্রস্তুত করবা, জাস্ট পরিশ্রম করতে যথেষ্ট করবা। আর মনে রাখবা, সৃষ্টিকর্তা তাদেরকে কখনোই হতাশ করবে না। যারা হচ্ছে পরিশ্রমী, যারা হচ্ছে নিষ্ঠাবান, যারা হচ্ছে একনিষ্ঠ, যারা হচ্ছে একটা জিনিসের প্রতি ফোকাস থাকে, তাদের কখনোই হতাশ করবে না সৃষ্টিকর্তা অবশ্যই। একদিনে কটা সাবজেক্ট পড়া উচিত, তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি সব পড়তে পারো। বাংলা পড়তে পারো একটু সময়, ইংরেজি পড়তে পারো, আবার বাংলা তোমার হচ্ছে জিকে পড়তে পারো, আবার সাধারণ পড়তে পারো, প্রবলেম সলভিং পড়তে পারো, বা সায়েন্স যে সাবজেক্টগুলো সেগুলো পড়তে পারো। তোমার যেটা ইচ্ছা তুমি পড়তে পারো, তুমি পড়তে পারো যেটা তোমার মন চায়, ঠিক আছে। বিশ্ববিদ্যালয় তোমাকে অনেক কিছু দিবে ভাইয়া। বিশ্ববিদ্যালয় তোমাকে অনেক কিছু দিবে, বাট বিশ্ববিদ্যালয় তোমাকে আগে আসতে হবে। আসার জন্য তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগেই প্রকৃতির সুখ, ভোগে সুখ নয়, এই বিশ্বাস। জানি তোমার ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পায়, মাঝে মধ্যে চোখ মেলতে পারো না, তুমি মেলতে পারো না চোখ, আমি এটা জানি, তুমি চোখ মেলতে পারো না, ঘুমের কারণে চোখ মেলতে পারতেছে না। বাট যখন তুমি চোখ বুঝে যাও, যখন ভাবো যে আমি যখন ঘুমাচ্ছি বা আমি যখন পড়তেছি না, তখন হয়তো আমার প্রতিদ্বন্দ্বী বা আমার কম্পিটিটর যে আছে সে হয়তো পড়ে ফেলতেছে, তখনই আমার ক্ষেত্রে এটা হতো, তখন আমার চোখগুলো সুন্দর মতো থাকিয়ে যেত, ঘুম যে কোথায় চলে যাইতো জাস্ট চিন্তা করতাম, ঘুম আমার চেত না, জাস্ট আমি পড়াশোনা করতাম। তো তোমরা যদি এবার পড়াশোনা করতে পারো বা এবার কন্টিনিউয়াস চালাই দিতে পারো শেষ পর্যন্ত, বলে দিচ্ছি ভাই, শেষ পর্যন্ত চালাই দিতে পারো, ইনশাল্লাহ জয় সন্নিকটে আসবে। সৃষ্টিকর্তা তোমাকে হতাশ করবে না। সৃষ্টিকর্তা বলেছেন দুঃখের পরে সুখ আসে। যেহেতু দুঃখের পরে সুখ আসে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, জয় সুনিশ্চিত, জয় আসবে। জয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে, আড্ডা হবে, কথা হবে, এবং টি শার্ট নিয়ে একটা গল্প হবে, চায়ের আড্ডায় গল্প হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। I 4 3 3 3 5 6